এই ভিডিওতে আমরা আলোচনা করব এনটিপিসি পরীক্ষার জন্য রেলের বিগত বছরের প্রশ্নপত্র এবং তার ডিটেলস অ্যানালাইসিস। চলো শুরু করা যাক। দেখো 21 নম্বর প্রশ্ন আছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স ডিড গোয়া গেট ইটস ইন্ডিপেন্ডেন্স ফ্রম পর্তুগাল? নিম্নলিখিত কোন বছরে গোয়া পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল? 1960, 1963, 1961, 1962। দেখো এই যে গোয়া, এই গোয়া পর্তুগিজরা দখল করেছিল কবে? এটা ক্যাপচার করেছিল হচ্ছে তোমার 1510 সালে। 1510 সালের 25শে ডিসেম্বর, এই তারিখটা ইম্পর্টেন্ট। এবং এই যে 25শে ডিসেম্বর, যেটা ভারতবর্ষে মানে অটল বিহারী বার্থডে উপলক্ষে, এটা কিন্তু গুড গভর্নেন্স ডে চালু করেছিল। গুড গভর্নেন্স ডে, ঠিক আছে, গুড গভর্নেন্স ডে। এবং এই দিনটা তোমার B.R. আম্বেদকর মহারাষ্ট্রের যে নাগপুর, সেখানে কিন্তু মনুস্মৃতি যে বইটা বা মনুসংহিতা যে বইটা এই 25শে ডিসেম্বরের দিন পুড়িয়ে দিয়েছিল। এজন্য এই দিনটা হচ্ছে মনুস্মৃতি দহন দিবস নামে পরিচিত। মনুস্মৃতি দহন দিবস, ঠিক আছে। তাহলে মনুস্মৃতি দহন দিবস এবং গুড গভর্নেন্স ডে এই 25শে ডিসেম্বর কিন্তু হবে। তাহলে ক্যাপচার করলো কত সাল? 1510 সালে। এবং অ্যাকচুয়ালি এটা ছিল কিন্তু, এই যে গোয়াটা, এটা ছিল কিন্তু বিজাপুরের একটি অংশ। এটা ছিল কিন্তু বিজাপুরের যে শাসক তাদের একটি অংশ, বিজাপুর যে সুলতান তাদের অংশ। এবং তখন যে পর্তুগিজদের যে গভর্নর আলবুকার্ক, এই আলবুকার্ক কিন্তু এটা দখল করেছিল। আলবুকার্ক, ঠিক আছে, আলবুকার্ক। এই আলবুকার্ক এটা দখল করলো আর মুক্ত হলো কিন্তু এই গোয়া অনেক পরে। এটা ফ্রি হলো বা মুক্ত হলো 1961 সাল নাগাদ। এই মুক্ত করার জন্য ভারত সরকার কিন্তু 1961 সালে একটি অপারেশন চালিয়েছিল, যার নাম অপারেশন বিজয়, ঠিক আছে, অপারেশন বিজয়। যদিও অপারেশন বিজয় কিন্তু আরেকটি আছে, যেটি কার্গিল যুদ্ধের সঙ্গে সম্পর্কিত, কার্গিল ওয়ার, ঠিক আছে। এবং এই কার্গিল ওয়ার হয়েছিল কত সালে? সেটা হচ্ছে 1999 সালে। হ্যাঁ, ভারত পাকিস্তানের যে যুদ্ধ 1999 সালে, কার্গিল যুদ্ধ এটা। এবং এই যে গোয়াকে মুক্ত করার জন্য একটা আন্দোলন চালু হয়েছিল। সেই আন্দোলনের নাম ছিল কি? গোয়া লিবারেশন মুভমেন্ট। গোয়া লিবারেশন মুভমেন্ট। এই আন্দোলনের মাধ্যমে কিন্তু 1961 সালে ব্যাপক আন্দোলন চালু হয়েছিল গোয়াতে, এবং তার ফলে গোয়া কিন্তু সম্পূর্ণ দখলমুক্ত হয় পর্তুগিজদের কাছ থেকে। আচ্ছা, এই যে গোয়ার রাজধানী কী হবে বলো তো? গোয়ার ক্যাপিটাল হয়ে যাবে কিন্তু পানাজি, ঠিক আছে, পানাজি। আর এই গোয়ার সরকারি যদি ভাষা বলি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব ফেমাস, পরীক্ষায় প্রচণ্ড আসে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে কোঙ্কনি, ঠিক আছে। কোঙ্কন রেল আছে যদিও, আর এটা কোঙ্কনি হবে তোমার হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর এটা মানে পর্তুগিজদের থেকে মুক্ত তো হলো 1961 সালে, এবং এটা ভারতের সঙ্গে যুক্ত হলো একই সাল 1961 সালে। যদিও এটা স্টেট হিসেবে ফরমেশন হলো কিন্তু অনেক পরে। স্টেট হিসেবে এর তকমা পেল 1987 সাল নাগাদ, ঠিক আছে। তাহলে স্টেট হলো 1987 সালে, আর ভারতে যুক্ত হলো কিন্তু 1961 সালে। এই গোয়ার হাইকোর্টের নাম কি? গোয়ার হাইকোর্ট কিন্তু আলাদাভাবে গোয়ায় কোনো হাইকোর্ট নেই। এটা হচ্ছে বোম্বে যে হাইকোর্ট আছে, বোম্বে হাইকোর্টেই কিন্তু গোয়ার সমস্ত জুডিশিয়ারি যে কাজকর্ম সেটা কিন্তু এখানে হয়। এবং গোয়াই হচ্ছে ভারতের সবথেকে স্মলেস্ট স্টেট, সবথেকে ক্ষুদ্রতম রাজ্যের নাম কিন্তু এই গোয়া। দেখো এই একই টপিক থেকে বেশ কিছু রিপিটেশন কোশ্চেন এসেছে বিগত বছরে, যে বলছে গোয়া ওয়াজ এ স্টেট সুন আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। ভারতের স্বাধীনতার পরপরই গোয়া একটি রাজ্য ছিল কাদের? ভারতীয়দের, পর্তুগিজদের, ডাচদের, ব্রিটিশদের। দেখো ব্রিটিশরা তো 1947 সালে ভারত থেকে চলে গেছে, কিন্তু এই গোয়াতে ছিল কিন্তু পর্তুগিজরা, ঠিক আছে। পর্তুগিজরা এসেছে 1510 সালে আর গেছে কিন্তু 1961 সালে। সব থেকে প্রথম এসেছে, মানে গোয়া দখল করেছিল এটা সব থেকে ভারতে, ইউরোপ থেকে প্রথম এসেছিলো কিন্তু পর্তুগিজ, এবং শেষেও গেছিলো কিন্তু পর্তুগিজ। ইংরেজরা কিন্তু সবার শেষে যায়নি, ইংরেজদেরও পরেও কিন্তু পর্তুগিজরা ছিল, ঠিক আছে। তাহলে ফার্স্ট ইন আর লাস্ট আউট, ঠিক আছে। ফার্স্ট ইন লাস্ট আউট মানে ফিলও বলতে পারো। ফার্স্টে ঢুকলো হচ্ছে তোমার পর্তুগিজরা ভারতে, এবং সবার লাস্টে কিন্তু আউট হয়েছে ফিলো, ঠিক আছে। ফার্স্ট ইন লাস্ট আউট, সেই কম্পিউটারের মতো, তাই তো। আচ্ছা, তাহলে দেখো এখানে বলছে যে স্বাধীনতার পর গোয়া কাদের অংশ ছিল, সেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পর্তুগিজদের। দেখো আরও একটা রিপিটেশন প্রশ্ন আছে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্ট প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য এন্ডিং
দ্য পর্তুগিজ রুল। পর্তুগিজ শাসনের অবসানে নিম্নলিখিত কোন আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? গোয়া লিবারেশন মুভমেন্ট, গোয়া নন কোঅপারেশন মুভমেন্ট, গোয়া পিস মার্চ, গোয়া নন অ্যালাইন্ড মুভমেন্ট। সঠিক অ্যান্সার হবে কি? আটটাকে যখন আলোচনা করেছি সেটা হচ্ছে অপশান এ হবে সঠিক অ্যান্সার, গোয়া লিবারেশন মুভমেন্ট বা গোয়া মুক্তি আন্দোলন। 22 নম্বর প্রশ্ন আছে, দেখো, হু ইনভেন্টেড পেপার? পেপার কে আবিষ্কার করেছিল বা কাগজ কে আবিষ্কার করেছিল? মহাবীরাচার্য, বৌধায়ন, কাইলুন, বরাহমিহির। দেখো সঠিক অ্যান্সার হবে অপশান সি। এই যে কাইলুন 105 সালের দিকে ইনি কিন্তু পেপার আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এটা হচ্ছে ইনি একজন চাইনিজ, তাহলে চাইনিজরাই কিন্তু প্রথম কিন্তু পেপার আবিষ্কার করে। ঠিক আছে, পেপার এবং পেপার কারেন্সি যদি বলা হয়, পেপার কারেন্সি এখনও পর্যন্ত বিশ্বের মধ্যে প্রথম পেপার কারেন্সি কিন্তু অবশ্যই কারা চালু করেছিল? অবশ্যই চাইনিজরা। কাগজের যে নোট সেটাও কিন্তু চাইনিজরাই চালু করেছিল এবং পেপার কারেন্সি যখন চালু করেছিল সেই মানে বংশের নাম ছিল হচ্ছে ট্যাং ডাইনেস্টি। ট্যাং ডাইনেস্টি, ঠিক আছে, ট্যাং ডাইনেস্টি এরা ছিল তোমার হচ্ছে প্রথম মানে কারেন্সি হিসেবে বা মুদ্রা হিসেবে, নোট হিসেবে এরা কিন্তু পেপার কারেন্সি চালু করেছিল। এই যে পেপার, এই পেপার মেকিং প্রসেসের নাম কি? পেপার মেকিং প্রসেস, ঠিক আছে, পেপার পদ্ধতি, পেপার তৈরির যে পদ্ধতি তার নাম কি হবে? তারকে বলা হয় কিন্তু পাল্পিং। ঠিক আছে, পাল্পিং। আচ্ছা, ভারতবর্ষের মতো ভারতবর্ষে প্রথম মানে পেপার বা নিউজ পেপার যদি বলো, ফার্স্ট নিউজ পেপার, ভারতের ফার্স্ট নিউজ পেপারের নাম কি? ফার্স্ট নিউজ পেপার এর নাম ছিল কি? বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট, ঠিক আছে, বেঙ্গল গেজেট এটা হচ্ছে প্রথম ভারতবর্ষের মধ্যে। এবং এই যে বেঙ্গল গেজেট, এই বেঙ্গল গেজেটেরই আরেকটি নাম হচ্ছে হিকি গেজেট। হিকি গেজেট তোমরা অলরেডি জানো যে হিকি গেজেট কেন হলো, কেননা জেমস অগাস্টাস হিকি এটা মানে চালু করেছিল ভারতবর্ষে প্রথম। জেমস অগাস্টাস হিকি ইনি চালু করেছিল। কত সালে চালু করেছিল এই বেঙ্গল গেজেট বা হিকি গেজেট? এটা উত্তর হয়ে যাবে কিন্তু 1780 সালে। যদিও এই বেঙ্গল গেজেট বা হিকি গেজেট এর অ্যাকচুয়াল নাম যদি বলি, এর নাম ছিল ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার। এটা কিন্তু অ্যাকচুয়াল নাম। ঠিক আছে, এটাকে আমরা বেঙ্গল গেজেট বা হিকি গেজেট বা ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার নামে চিনি। এটা ভারতবর্ষের প্রথম পত্রিকা। ঠিক আছে, প্রথম পত্রিকাটা, যদি ইংলিশে এটা পাবলিশ হয়েছিল। আচ্ছা, ভারতবর্ষের মধ্যে প্রথম পেপার মিল কোথায় চালু হয়? প্রথম পেপার মিল ভারতে, সেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে শ্রীরামপুর। ঠিক আছে, শ্রীরামপুর, এটা হুগলির শ্রীরামপুরে। এবং এই শ্রীরামপুরে হুগলির মোটামুটি ওই 1812 সালের দিকে হুগলিতে এটা চালু হয়েছিল। আর সবথেকে কমন পেপার সাইজ কত? সবথেকে কমন পেপার সাইজ যেটা বিশ্বে সবথেকে বেশি চলে সেটা কিন্তু A4 সাইজ পেপার, যেটা জেরক্সের যে পেপারটা ওটা A4 সাইজ। এবং এলপি যে পরীক্ষা তার যে CBT2, সেই CBT2 এর ফেজে কিন্তু A4 সাইজের পেপারে যেটা আছে তার সাইজ পরীক্ষাতে আসে। তার সাইজ হবে 210 মিলিমিটার ইন্টু 297 মিলিমিটার। এটা আরও A1 পেপার হয়, A3 পেপার হয়, ঠিক আছে, A5 পেপার হয়। তার মধ্যে A4 পেপারটা কিন্তু সবথেকে বেশি ইউজ হয়। ঠিক আছে। আচ্ছা, বেশ কিছু ভারতবর্ষে এখনও কিন্তু হ্যান্ডমেড পেপার তৈরি হয়, হাতে তৈরি পেপার, হ্যান্ডমেড পেপার তৈরি করে। মেনলি দুটো স্টেটই তৈরি করে এখনও পর্যন্ত, সেটা একটা হচ্ছে কেরালা আর একটা হচ্ছে রাজস্থান। ঠিক আছে, কেরালা এবং রাজস্থান। এই প্রসঙ্গে বলে রাখি, এই পেপারটা কিন্তু একটা রিনিউয়েবল বলতে রিসাইকেল করা যায় আর কি, মানে বায়োডিগ্রেডেবল, যেটা জৈব বিশ্লেষ্য। এবং এটাকে যদি আমরা রিসাইকেল করি, মানে আবার পুনরায় যদি ইউজ করি, যদি ধরো 1 টন পেপার যদি আমরা রিসাইকেল করি, মোটামুটি 17টা যে ট্রি, এইটা কিন্তু তোমার সেভ হবে। ঠিক আছে। অ্যাসিড ফ্রি পেপার, অ্যাসিড মুক্ত যে পেপার, অ্যাসিড ফ্রি পেপার কী কাজে ইউজ হয়? অ্যাসিড ফ্রি পেপার এটা ইউজ হয় মেনলি যে অফিসিয়াল যে ডকুমেন্ট, যেগুলো লং টার্ম স্টোরেজ করতে লাগবে, লং টার্ম স্টোরেজ করতে লাগবে, এরকম কিছু লং টার্মে যে সংরক্ষণ করতে লাগবে, বিশেষ করে যেসব ডকুমেন্ট, সেই ডকুমেন্ট তৈরি করার জন্য কিন্তু এই অ্যাসিড ফ্রি পেপার বা অ্যাসিড মুক্ত পেপার এটা কিন্তু মানে ইউজ করা হয়। 23 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ইজ মিন্ড বাই এপিগ্রাফি? এপিগ্রাফি বলতে কী বোঝায়? কঙ্কালের অধ্যয়ন, স্টাডি অফ স্কেলিটন, শিলালিপির অধ্যয়ন, স্টাডি অফ ইনস্ক্রিপশন, মানচিত্রের অধ্যয়ন, স্টাডি অফ ম্যাপস, মুদ্রার অধ্যয়ন, স্টাডি অফ কয়েন। দেখো, স্টাডি অফ যে স্কেলিটন, যে কঙ্কালের বা হাড়ের যে অধ্যয়ন, এটাকে আমরা বলি অস্টিওলজি। ঠিক আছে, অস্টিওলজি। ঠিক আছে।
আচ্ছা, স্টাডি অফ ইনস্ক্রিপশান, যে শিলালিপি বা লিপি যেগুলো ইনস্ক্রিপশান, সেই শিলালিপির যে অধ্যয়ন, এইটাকে আমরা বলি এপিগ্রাফি। এপিগ্রাফি, ঠিক আছে। স্টাডি অফ ম্যাপকে বলা হয় কার্টোগ্রাফি, খুব কমন, এটা পরীক্ষায় প্রচণ্ড আসে, কার্টোগ্রাফি। কার্টোগ্রাফি, আর যে আঁকে তাকে বলে কার্টোগ্রাফার। আর স্টাডি অফ কয়েনকে কী বলা হয়? স্টাডি অফ কয়েনকে বলে নিউমিসমেটিক্স। নিউমিসমেটিক্স, এটাও ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখানে বলেছিল যে হোয়াট ইজ মিন্ড বাই এপিগ্রাফি। তাহলে এপিগ্রাফির মানেটা কি? এপিগ্রাফির মানে বা এপিগ্রাফি বলতে বোঝায়, দেখো এপিগ্রাফি কোনটা আছে, দেখো এটা। তাহলে এটা মানে কোনটা? স্টাডি অফ ইনস্ক্রিপশন। মানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শিলালিপির অধ্যয়ন। নোবেল লরেট কৈলাস সত্যার্থী ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন। নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী নিম্নলিখিত কোন সংস্থার সাথে যুক্ত? SOS ভিলেজ, চাইল্ড রিলিফ অ্যান্ড ইউ, বাচপান বাঁচাও আন্দোলন, বেটি বাঁচাও বেটি পড়াও। দেখো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি, বাচপান বাঁচাও আন্দোলন। এই যে কৈলাস সত্যার্থী, এ কিন্তু অ্যাকচুয়ালি এনার নাম কিন্তু কৈলাস সত্যার্থী ছিলেন না, এনার প্রকৃত নাম ছিল অ্যাকচুয়ালি কৈলাস শর্মা, ঠিক আছে। পরবর্তীকালে ইনি সত্যের খোঁজে কিন্তু এই শর্মাটাকে চেঞ্জ করে সত্যার্থী, সত্যকে যে খুঁজছে যে, ঠিক আছে, তাকে এর জন্য পরবর্তীকালে নামটা চেঞ্জ করে উনি কৈলাস সত্যার্থী নাম রাখেন। এবং ইনি 2014 সালে নোবেল পান। এবং এনার সাথে পাকিস্তানের একজন, সেটা হচ্ছে মালালা ইউসুফজাই, ইনিও কিন্তু নোবেল পান, ঠিক আছে, মালালা ইউসুফজাই। এবং এই মালালা ইউসুফজাই ইনি এখনও পর্যন্ত যত নোবেল প্রাপক তার মধ্যে সবথেকে কিন্তু কনিষ্ঠ, ইয়ংগেস্ট, ঠিক আছে। 2014 সালে দুজন একত্রে, মালালা ইউসুফজাই পাকিস্তানের এবং ভারতের কৈলাস সত্যার্থী, এরা শান্তিতে নোবেল পুরস্কার পান, পিসে, ঠিক আছে, শান্তি। এবং এই যে বাচপান বাঁচাও যে আন্দোলন, এটা কিন্তু চালু হয়েছিল 1980 সাল থেকে, ঠিক আছে। এটা থেকে ওরা ব্যাপকতর আন্দোলন চালু করেছিল। এবং এই কৈলাস সত্যার্থীকে নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি হয়েছিল পরবর্তীকালে, ওনার জীবনী, ওনার জীবনী এবং এই যে বাচপান বাঁচাও আন্দোলন, এই কাহিনী নিয়ে একটি যে ডকুমেন্টারি, তার নাম হলো দি প্রাইস অফ ফ্রি। এটা 2018 সালের দিকে পাবলিশ হয়েছে। হু ইউজ দ্য টার্ম ইউনাইটেড নেশন ফর দ্য ফার্স্ট টাইম। জাতিসংঘ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই প্রশ্নটা দেখো এর আগেও আমরা আলোচনা করেছি কোনো একটা ভিডিওতে, এর আগের ভিডিওতে, সেটা হচ্ছে এর জন্য রিপিটেশন প্রশ্ন। এটা দেখো এর সঠিক উত্তর হবে কি, জাতিসংঘ প্রথম শব্দটা কে ব্যবহার করে? সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, অপশান বি হবে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এটা তৈরি করেছিল এই শব্দটা 1942 সালে তৈরি করেছিল। আর ইউনাইটেড নেশন 1945 সালে, ইউনাইটেড নেশন বা জাতিসংঘ তৈরি হয় 1945 সালের কত? 24শে অক্টোবর। এর জন্য 24শে অক্টোবর হচ্ছে ইউএনও ডে। দ্য নেম অফ দ্য অ্যাক্টিভ ভলকানো ইন ইন্ডিয়া। ভারতের সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? রসদ্বীপ, ব্যারেন দ্বীপ, নীলদ্বীপ, সেন্টিনেল দ্বীপ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ব্যারেন দ্বীপ। এই ব্যারেন দ্বীপ বা ব্যারেন আইল্যান্ড, এটাই একমাত্র ভারতের সক্রিয় আগ্নেয়গিরি। কিন্তু আরেকটি আছে, ডরম্যান্ট আছে, ডরম্যান্ট ভলকানো বা সুপ্ত আগ্নেয়গিরি, যাকে বলা হয় তোমার হচ্ছে নারকোন্ডাম, ঠিক আছে, নারকোন্ডাম। এই নারকোন্ডাম আছে তোমার ভারতের যে নর্থ আন্দামান, সেই নর্থ আন্দামানে কিন্তু আছে। আর এই যে তোমার ব্যারেন দ্বীপ, এই ব্যারেন দ্বীপ কিন্তু আন্দামান নিকোবরের যে ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার, সেই পোর্ট ব্লেয়ার আছে সাউথ আন্দামানে। এই পোর্ট ব্লেয়ারের থেকে মোটামুটি ওই 150 কিলোমিটার বা 140 কিলোমিটার কিন্তু দূরে। দক্ষিণ ভারতের যে ডেকান ট্র্যাপ আমরা যেটা বলি না, ডেকান ট্র্যাপ, সেই ডেকান ট্র্যাপের যে মহারাষ্ট্র যেটা আছে, ডেকান ট্র্যাপ মেনলি মহারাষ্ট্রে আছে। এই যে ডেকান ট্র্যাপ, এটাও কিন্তু প্রাচীনকালে এনসিয়েন্ট ভলকানো বা ভলকানিক অ্যাক্টিভিটির জন্য কিন্তু তৈরি হয়েছিল, অ্যাক্টিভিটি, ঠিক আছে, ভলকানিক, প্রাচীনকালে ভলকানিক ওখানে একটা ইরাপশন হয়েছিল, তার ফলেই কিন্তু এই ডেকান ট্র্যাপ তৈরি হয়েছিল। এবং এই ডেকান ট্র্যাপ তৈরি হওয়ার ফলে যে দক্ষিণ ভারতে খুব ভালো পরিমাণ কিন্তু সয়েল উৎপন্ন হয়, মাটি, যেটাকে আমরা বলি ভলকানিক সয়েল, খুব ভালো মাটি আছে, ভলকানিক সয়েল, ঠিক আছে। এই ভলকানিক সয়েল এটা মেনলি কটন চাষের জন্য সবথেকে উপযুক্ত, কটন চাষ, ঠিক আছে। এছাড়াও আরও বেশ কিছু বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস কিন্তু তোমার এই ভলকানো রয়েছে, ভলকানো। এই ওয়ার্ল্ড ফেমাস ভলকানোর মধ্যে সবথেকে বেশি ফেমাস হচ্ছে মাউন্ট এটনা, যেটা ইতালিতে রয়েছে, ইতালি, এবং এটা অবশ্যই অ্যাক্টিভ ভলকানো, ঠিক আছে, মাউন্ট এটনা। এবং যে সিসিলি দ্বীপ আছে ইতালির, তার কাছেই আছে মাউন্ট এটনা।
আরও যদি বলি ধরো মাউন্ট ভেসুভিয়াস, খুব ফেমাস মাউন্ট ভেসুভিয়াস, ঠিক আছে, ভেসুভিয়াস। এই মাউন্ট ভেসুভিয়াসও কিন্তু ইতালিতে রয়েছে। এটা খুবই প্রচণ্ড বিখ্যাত এই ইতালির যেগুলো, বিশেষ করে মাউন্ট ভেসুভিয়াস, মাউন্ট এতনা। আর একটা রয়েছে ধরো মাউন্ট স্ট্রম্বলি, এটাও কিন্তু তোমার ইতালিরই বিখ্যাত। তার মধ্যে ধরো মৌনা লোয়া, এগুলোও ফেমাস সব। মৌনা লোয়া, ঠিক আছে, মৌনা লোয়া। এই যে মৌনা লোয়া, এই মৌনা লোয়া কিন্তু ইউএসএতে আছে। আমেরিকার যে হাওয়াই দ্বীপপুঞ্জ, হাওয়াই দ্বীপ, ঠিক আছে, হাওয়াই দ্বীপ, সেই হাওয়াই দ্বীপে কিন্তু এটি রয়েছে মৌনা লোয়া। এবং এটা ওয়ার্ল্ডের মধ্যে যত অ্যাক্টিভ ভলকানো আছে তার মধ্যে সবথেকে বড় হচ্ছে এইটা মৌনা লোয়াটা। মাউন্ট ফুজি কোথায় আছে? মাউন্ট ফুজি আছে কিন্তু জাপানে, বিখ্যাত এটা জাপান। এটা কিন্তু ডরমেন্ট অলরেডি, ঠিক আছে, জাপানে আছে। আর তোমার বিখ্যাত আছে কাকাতোয়া আছে, ঠিক আছে, মাউন্ট কাকাতোয়া আছে কিন্তু ইন্দোনেশিয়া, ঠিক আছে, ইন্দোনেশিয়া। এইটা ইম্পর্টেন্ট, এগুলো পড়ে রাখো ভালো করে। ড্যাশ ইন পাঞ্জাব ওয়াজ আর্লিয়ার নোন অ্যাজ রামদাসপুর। পাঞ্জাবের ড্যাশ আগে রামদাসপুর নামে পরিচিত ছিল। কোনটা হবে? কাপুরথালা, লুধিয়ানা, অমৃতসর, জলন্ধর। দেখো এই রামদাসপুর যেটা আগে নাম ছিল তার বর্তমান নাম হচ্ছে অপশান সি অমৃতসর। এই যে রামদাসপুর, এটা অ্যাকচুয়ালি অমৃতসরে আছে, পাঞ্জাবের অমৃতসর। এটা যে রামদাসপুর যার নামানুসারে হয়েছে সেটা হচ্ছে গুরু রামদাস, ঠিক আছে, রামদাস। এই গুরু রামদাস ছিলেন চতুর্থ শিখ গুরু, ঠিক আছে, চতুর্থ শিখ গুরু। এই চতুর্থ শিখ গুরুই কিন্তু এই রামদাসপুর, এই শহরটা বা এই নগরটা তৈরি করেছিল। এবং ইনাকে জমি দিয়েছিলেন কে? জমি ডোনেট করেছিল কে? জমি দিয়েছিল হচ্ছে আকবর, ঠিক আছে, আকবর। এবং ইনি পরবর্তীকালে ওই যে অমৃতসরের যে স্বর্ণ মন্দির তার ভিত্তিপ্রস্তর তৈরি করেছিল। পরবর্তীকালে এটা গুরু অর্জুন দেব ওটাকে স্বর্ণ মন্দিরে কনভার্ট করেন আর কি, টোটালটা তৈরি করেন। এইখানেই এই যে অমৃতসরে এখানে বিখ্যাত যেটা আছে কেবলই বললাম গোল্ডেন টেম্পল, ঠিক আছে, গোল্ডেন টেম্পল, এটা স্বর্ণ মন্দির। এবং এটারই আর একটা নাম কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হরমন্দির সাহিব, ঠিক আছে, হরমন্দির সাহিব ইম্পর্টেন্ট এটাও। আর এটা তৈরি করে কে? কেবলই বললাম এটা হচ্ছে ফিফথ মানে শিখ গুরু, যার নাম ছিল অর্জুন দেব, গুরু অর্জুন দেব, ঠিক আছে। এবং এই অমৃতসরেই আমরা ইতিহাসে পড়বো যে অমৃতসরে কি জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, তাই তো, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়েছিল এখানটায় 1900 কত সালে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়েছিল? তোমার হচ্ছে 1919 সালের 13 এপ্রিল। জেনারেল ডায়ার, তাই তো, জেনারেল ডায়ার ইনি কিন্তু সেই গুলি করার পারমিশন দিয়েছিল। কোথায়? এই অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে। এবং এই অমৃতসরের যে এর কাছেই বিশেষ করে পাঞ্জাবের, ঠিক আছে, এখানেই কিন্তু তোমার রয়েছে কি ওয়াঘা বর্ডার, মানে ভারত আর পাকিস্তানের বর্ডারের নাম যেটা ওয়াঘা বর্ডার আছে, ঠিক আছে, ওয়াঘা বর্ডার। দেখো এখানে বলছে অপশান এটা আছে কাপুরথালাতে খুব ইম্পর্টেন্ট। এটাকে প্যারিস অফ পাঞ্জাব বলা হয়, এটাকে প্যারিস অফ পাঞ্জাবের প্যারিস বলে এটাকে। কিন্তু এটা সবথেকে আরও বেশি ফেমাস হচ্ছে এখানে যে কোচ হয় না, রেলের যে কোচ, ঠিক আছে, যেটাকে আমরা বলি রেল কোচ ফ্যাক্টরি আছে, রেল কোচ ফ্যাক্টরি এইখানে কিন্তু তৈরি হয়েছে, মানে এখানে আছে। এটাকে আমরা সংক্ষেপে বলি এই কাপুরথালাতে, যেটা হচ্ছে RCF। খেয়াল রাখো ICF আছে চেন্নাই, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি আছে তোমার কিন্তু চেন্নাইতে, কিন্তু RCF রেল কোচ ফ্যাক্টরি আছে কিন্তু কাপুরথালা, যেটা পাঞ্জাবে আছে, ঠিক আছে। এবং এরা মেনলি এই যে ICF যারা নর্মাল যে লোকাল যে ট্রেনগুলো ICF সেইগুলো তৈরি হচ্ছে তোমার চেন্নাই, কিন্তু RCF যারা বিশেষ করে এই কাপুরথালাতে এরা তৈরি করে কিন্তু LHB যে কোচ, ঠিক আছে, সেই কোচগুলো কিন্তু এখানে তৈরি হয়, LHB কোচ। এবং এই কোচগুলো কীরকম, যে মডার্ন যে জার্মান যে টেকনোলজি, সেই জার্মান টেকনোলজি কিন্তু এইখানে ইউজ হয়। এবং এই LHB কোচগুলো আমাদের যে ইন্ডিয়ান ট্রেনগুলোতে ইউজ হয় অবশ্যই, বিশেষ করে তোমার যে রাজধানী এক্সপ্রেস বলো, বা তোমার যে এখন বন্দে ভারত খুব ফেমাস, ঠিক আছে, এই বন্দে ভারতেও কিন্তু ইউজ হচ্ছে। তারপর তোমার যে শতাব্দী বলো, ঠিক আছে, শতাব্দী, এইগুলো যে মানে ফেমাস যে ট্রেনগুলো, দুরন্ত এক্সপ্রেস বলো, এগুলোতেও কিন্তু তোমার এই LHB কোচ কিন্তু ইউজ হচ্ছে। এবং এই কোচগুলো তৈরি করার ফলে ভারত কিন্তু একটা হিউজ মুনাফা কিন্তু অর্জন করছে। এবং এখান থেকে ধরো বিশেষ করে বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশে বলো, শ্রীলঙ্কা বলো, তারপরে ওইদিকে দূরে যদি বলো তোমার হচ্ছে মোজাম্বিক, সেই মোজাম্বিকেও কিন্তু ভারত কিন্তু এই ট্রেনগুলো সাপ্লাই করছে, এই কোচগুলো, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এখানে আমরা কিছু ওল্ডেস্ট নাম আমরা পড়লাম এই কোশ্চেনে, আমরা আরও কিছু ওল্ডেস্ট নাম কিছু পড়ে নিই। বলো তো দিল্লির পুরনো নাম কি, ওল্ডেস্ট নাম কি, ওল্ড নেম?
ওল্ড নেম কী হবে, সেটা কিন্তু ইন্দ্রপ্রস্থ হয়ে যাবে। এটা অলরেডি পরীক্ষায় এসছে, ইন্দ্রপ্রস্থ, ঠিক আছে, ইন্দ্রপ্রস্থ, দিল্লি। আচ্ছা কানপুর তাহলে কী হবে, কানপুর হবে তোমার কর্ণপুর, ঠিক আছে, কর্ণপুর। আচ্ছা আগ্রার নাম কী ছিল আগে, আগ্রা, এখন যেটা আগ্রা সেই সিকান্দার লোদি তৈরি করেছিল সেই আগ্রার নাম ছিল তোমার হচ্ছে আকবরাবাদ, যেটা এখন নাম হয়েছে শিলং। সেই শিলংয়ের আগের নাম কী ছিল, শিলংয়ের আগের নাম ছিল লিউদ। হোয়েন ডিড দ্য সাইমন কমিশন অ্যারাইভ ইন ইন্ডিয়া, সাইমন কমিশন কখন ভারতে আসে, 1927, 1930, 1928, 1931। দেখো সাইমন কমিশন যখন ফরমেশন হয়, গঠিত হয় কবে, ফরমেশন হচ্ছে 1927 সালে, 1927। এটা ভারতবর্ষে আসে কত, ইন ইন্ডিয়া যদি বলি ভারতবর্ষে আসে 1928 সালে। আর এরা রিপোর্ট পাবলিশ করে, রিপোর্ট দেয় হচ্ছে তোমার, এর যে রিপোর্ট সেই রিপোর্ট দেয় 1930 সালে। আর এর ফলে এর ওভারঅল যে আউটকাম, এর ফলে যে অ্যাক্ট চালু হলো, এর ওভারঅল যে আউটকাম যদি দেখি সেটা কিন্তু 1935 সালের ভারত শাসন আইন, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এইটা কিন্তু মানে এই আইনের বলেই কিন্তু চালু হয়েছিল। এটা যখন ভারতবর্ষে আসে তখন কিন্তু মানে এদের কাজ ছিল যে 1919 সালের যে ভারত শাসন আইন তার রিফরমেশন করা এবং সেটাকে মানে রিফরমেশন করে নতুন একটা রুলস রেগুলেশন চালু করা। তবে এই যে সাইমন কমিশনে এতে কিন্তু কোনো ইন্ডিয়ান ছিল না, ঠিক আছে, কোনো ইন্ডিয়ান ছিল না, শুধুমাত্র ব্রিটিশরাই ছিল। ফলত এটা নিয়ে একটা বিশাল পরিমাণ একটা আন্দোলন চালু হয়েছিল এবং এর জন্য গো ব্যাক স্লোগান চালু হয়েছিল, সাইমন গো ব্যাক, ঠিক আছে, এইটা। এবং এই সাইমন গো ব্যাক এমন একটা স্লোগান যেটাকে মানে নিয়ে চারিদিকে এত আন্দোলন শুরু হয়েছে, বিশেষ করে লাহোরে এটা ব্যাপকতর আন্দোলন চালু হয়। এবং এই লাহোরে আন্দোলন করতে গিয়ে যে স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায় ইনি পুলিশের মানে লাঠিচার্জে কিন্তু মারা যায়, ঠিক আছে, ইনি কিন্তু লাঠিচার্জে মারা যান, পুলিশের লাঠিচার্জে। এবং এটা সালটা হচ্ছে 1928, অবশ্যই 1928 সালে যেহেতু ভারতবর্ষে এসেছিল, ঠিক আছে, এটা। হুইচ প্রাইম মিনিস্টার সেন্ড দ্য ক্রিপস মিশন টু ইন্ডিয়া ইন 1942, কোন প্রধানমন্ত্রী 1942 সালে ভারতে ক্রিপস মিশন পাঠান, ক্লিমেন্ট এটলি, স্ট্যানলি বাল্ডউইন, রামসে ম্যাকডোনাল্ড, উইনস্টন চার্চিল। সঠিক উত্তর হবে কি, অপশান ডি হবে সঠিক, উইনস্টন চার্চিল। এটা 1942 সালে ক্রিপস মিশন আসে। তাহলে ক্রিপস মিশন যদি বলা হয়, ক্রিপস মিশন হবে 1942 সাল। আর একটা আছে ক্যাবিনেট মিশন, ঠিক আছে, ক্যাবিনেট মিশন যদি বলি সেটা হচ্ছে 1946 সাল, ঠিক আছে। এই 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়, তোমরা জানো। আচ্ছা কে করলো তাহলে, এটা পাঠালো কে, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল কে, সেটা হচ্ছে উইনস্টন চার্চিল। এবং এই উইনস্টন চার্চিল কিন্তু মানে দুটো টার্মে ব্রিটিশের প্রধানমন্ত্রী ছিল, ব্রিটিশ পিএম ছিল দুটো টার্মে, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এটা মানে মাথায় রাখতে হবে অন্তত। 1940 সাল থেকে 1945 সাল এই 5 বছর একটা ছিল, আরেকটা ছিল 1951 সাল থেকে 1955 সাল। এই দুটো টার্মে কিন্তু উনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল। এবং ইনি কিন্তু পরবর্তীকালে মানে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 1953 সালে কিন্তু উনি নোবেল পান। কিসে নোবেল পান, ইনি নোবেল পান হচ্ছে তোমার সাহিত্যে। দেখো উনি শান্তিতে পাওয়ার কথা কিন্তু উনি পেলেও বিশেষ করে সাহিত্য পেলে কিন্তু, হ্যাঁ, লিটারেচারে সাহিত্য নোবেল পান। দ্য ফেমাস ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া মকর সংক্রান্তি ইজ সেলিব্রেটেড ইন হুইচ মান্থ, ভারতের বিখ্যাত উৎসব মকর সংক্রান্তি কোন মাসে পালিত হয়, মার্চ মাসে, জানুয়ারি মাসে, জুলাই মাসে, মে মাসে। দেখো ভারতবর্ষে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটাকে আমরা বলি পৌষ সংক্রান্তি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে কী নাম বলি এটাকেই বলি পৌষ সংক্রান্তি, ঠিক আছে, পৌষ সংক্রান্তি। কী মাসে হয়, অবশ্যই পৌষ মাসে হবে, পৌষ সংক্রান্তি। তাহলে পৌষ মাসটা পরে কী মাসে, ইংলিশের অবশ্যই জানুয়ারি মাসে, ঠিক আছে, জানুয়ারি মাসের মোটামুটি 14-15 এরকম টাইপের মানে মিডলের দিকে পড়ে, ঠিক আছে, পৌষ মাস। তাহলে 14-15-তে তোমার হবে হচ্ছে পৌষ সংক্রান্তি বা যেটাকে আমরা বলি মকর সংক্রান্তি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি, যে ভারতের বিখ্যাত যে মকর সংক্রান্তি এটা কোন মাসে হয়েছিল, সেটা হচ্ছে জানুয়ারি মাসে, এই মাসে হয় মকর সংক্রান্তি। তবে এই যে মকর সংক্রান্তি এটা প্রত্যেকটা স্টেটে কিন্তু আলাদা আলাদা নামে পরিচিত। আমরা যেমন পৌষ সংক্রান্তি বলছি, এটাকেই আমরা মকর সংক্রান্তি, বেশিরভাগ স্টেটে মকর সংক্রান্তি বলে। যেমন ধরো মহারাষ্ট্র যদি বলি, মহারাষ্ট্র কিন্তু মকর সংক্রান্তি। বা তুমি ধরো মহারাষ্ট্রের পাশে যদি বলি কর্ণাটক, ঠিক আছে, কর্ণাটক, এই কর্ণাটকেও কিন্তু তোমার এটা মকর সংক্রান্তি নামেই পরিচিত, ঠিক আছে, মকর সংক্রান্তি। কিন্তু এইটার ধরো তুমি যদি তামিলনাড়ুতে চলে যাও, তামিলনাড়ুতে যদি যাই,
তামিলনাড়ুতে কিন্তু এটার নাম আলাদা, তখন এটাকেই আমরা বলি পঙ্গল উৎসব, ঠিক আছে, পঙ্গল। ধরো এটাকেই যখন আমরা হিমাচল প্রদেশে চলে যাচ্ছি, হিমাচল প্রদেশে এটার নামই হচ্ছে মাঘ সাচি, ঠিক আছে, মাঘ সাচি। এইটা কিন্তু খুব বিখ্যাত যে আসামেই কিন্তু এই সময়ে একটা মানে মাঘ বিহু হয় আর কি, বিহু যেখানে ওখানে বিখ্যাত, তাহলে মাঘ বিহু মাঘ মাসে হচ্ছে আর কি, মানে পৌষ মাঘের যেহেতু পরপর আসে মাস, এই জন্য এই মকর সংক্রান্তি যেটা সেখানে তখন মাঘ বিহু নামে পরিচিত, কারণ বিহুগুলো আগে আমরা পড়েছি, মাঘ বিহু, ঠিক আছে। ওড়িশাতে যখন এটা যাচ্ছে, ওড়িশাতে এটার নাম হচ্ছে মকর চাওলা। গুজরাটের নাম কি? গুজরাটে এটার নাম হবে কি, সেটা হচ্ছে উত্তরায়ণ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ এবং এর সাথে সাথে হচ্ছে তেলেঙ্গানা, সাউথ ইন্ডিয়ান যে স্টেট আছে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে এটার নাম হয়ে যাবে কিন্তু পেড্ডা পান্ডুয়া, ঠিক আছে, পান্ডুগা করো, ঠিক আছে, পান্ডুগা। তাহলে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এটা হচ্ছে পেড্ডা পান্ডুগা এটার নাম। আচ্ছা, এটাকেই আমরা তিলা সংক্রান্তি বলে থাকি, সেটা হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে, ত্রিপুরা। হুইচ অফ দ্য ফলোয়িং ফেস্টিভ্যাল ইজ অলসো নোন অ্যাজ রুরাল অলিম্পিক? নিম্নলিখিত কোন উৎসবকে গ্রামীণ অলিম্পিক বলা হয়? কিলা রায়পুর ক্রীড়া উৎসব, পুষ্কর মেলা, ডি উৎসব, আর হচ্ছে ওনাম উৎসব। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, কিলা রায়পুর ক্রীড়া উৎসব। দেখো এখানে রায়পুর দেখে তোমার মনে হতে পারে যে ছত্তিশগড়, এটা কিন্তু ছত্তিশগড়ে না, এটা কিন্তু কিলা রায়পুর যে উৎসবটা হয় এটা তোমার হচ্ছে পাঞ্জাবে হয়, ঠিক আছে, পাঞ্জাব এইখানে হয়। পাঞ্জাবের যে লুধিয়ানা, এই লুধিয়ানাতে এটা বিখ্যাত সব থেকে কিলা রায়পুর ক্রীড়া উৎসব, যেটাকে আমরা বলি কি গ্রামীণ অলিম্পিক বা তোমার হচ্ছে রুরাল অলিম্পিক, যেটা 1933 সাল থেকে কিন্তু চালু হয়েছিল। আচ্ছা, এছাড়া দেখো ওনাম উৎসব কোথায় হয়? অবশ্যই আমরা জানি কি কেরালা হবে, কেরালা, কেন ওখানকার এটা হচ্ছে কি তোমার হচ্ছে যে হারভেস্ট ফেস্টিভ্যাল, সেই ফসল কাটার যে উৎসব, সেটা কিন্তু এটা ওনাম উৎসব। এটা 10 দিন ধরে হয়, ওখানে 10 দিন ধরে এই ওনাম ফেস্টিভ্যালটা হয়। এবং তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ডে, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ডে যদি বলি, সেটা হচ্ছে তিরুভেনাম, ঠিক আছে, তিরুভেনাম এই দিনটাতে সবথেকে বেশি বিখ্যাত এবং 10 দিন ধরে এই মানে ফেস্টিভ্যালটা হয়। আচ্ছা, ডি উৎসবটা কোথায় হয়? ডি উৎসব হচ্ছে অরুণাচল প্রদেশে এই ডি উৎসবটা হয়। এবং অরুণাচল প্রদেশের যে সবথেকে বেশি যে ফেমাস ট্রাইব যেটা আছে, উপজাতি যেটা আছে, তাকে আমরা বলি কি আপাতানি, ঠিক আছে, আপাতানি। এই আপাতানি যে উপজাতি, এই আপাতানি উপজাতিরাই কিন্তু এই ডি উৎসবটা করে, ঠিক আছে। পুষ্কর মেলা কোথায় আছে? পুষ্কর মেলা সবাই জানি এটা রাজস্থানে হয়, ঠিক আছে, পুষ্কর মেলা হচ্ছে রাজস্থানে। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং এই সম্পর্কিত কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ, বাই।